আর যাই হোক, আমি অন্তত একটা কথা জোর গলায় বলতে পারি, এইরকম ঘটনা আপনারা আগে কখনো কোথাও শোনেননি। বেশি কথা না বলি, আমি সরাসরি চলে যাই আমার ঘটনায়। অনেকে বলেন সব প্রশ্নের উত্তর থাকে, কিন্তু এই কথাটা যদি এমন হয় সব প্রশ্নের উত্তর থাকে না, মানে এমন কিছু প্রশ্ন থাকে যা শুধুমাত্র প্রশ্নের মাঝেই সীমাবদ্ধ। এটির উত্তর খোঁজাখুঁজি করার আগে আপনাকে ভাবতে হবে যে উত্তর আপনার কল্পনার শক্তির বাইরে, অর্থাৎ সমাধান এমন কিছু হতে পারে যা এই বিজ্ঞান যুগে হাসাহাসির বড় অংশ। অনেকে দিন দুপুরে ডাকাতের হাতে পড়েছেন, ছিনতাইকারীর কবলে পড়েছেন। আচ্ছা, আপনি কি ভর দুপুরে কখনো জিনের খপ্পরে পড়েছেন, তাও শত মানুষের ভিড়ে? শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই অদ্ভুত কাণ্ডই ঘটে গেল গত অক্টোবরের 29 তারিখে, তাও আমার সাথেই। চাঁদপুর থেকে শরীয়তপুর ভেতরগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। ভোর 6টায় ঘুম থেকে উঠে আমি 10 ঘাড়িয়া বাজার থেকে রওনা করি। এদিকে হাজীগঞ্জ যেতে যেতে সময় হয়ে যায় সকাল 9টা। হাজীগঞ্জ 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম। যারা চাঁদপুর থাকেন তারা হাজীগঞ্জের পশ্চিম পাশের এই মোড়টা এতক্ষণে চিনেছেন। ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি আমাকে নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি ওনার চেহারাটা অনেক সুন্দর। মনে মনে আপসেটও হয়েছি, এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায়ে রাস্তায় নামলো। এরপর আমি মানিব্যাগ বের করে যেই টাকা নেব দেখি খুচরো কোনো টাকা নেই। আমি ওনাকে বললাম, চাচা, আপনার কাছে ভাঙতে হবে? লোকটা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত করলো এবং সেই মুহূর্তে স্টেশনে বাসও চলে আসে। আমি মানিব্যাগ পকেটে নিয়ে বাসে উঠে আসি। ওনাকেও আর কিছু বলিনি, যেহেতু আমার কাছে ভাঙতি টাকা নেই তাই হয়তো উনি বুঝবেন ভেবে ব্যাপারটা আমি তেমন আমলে নেইনি। কিন্তু বিশ্বাস করুন রাসেল ভাই, এরপর আমার সাথে যা হয়েছে তা কোনোদিন আমার সাথেই হবে এইটা আমি কল্পনা করিনি। বাস থেমেছে সোজা চাঁদপুর বাস স্ট্যান্ডে। আমি বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠে চলে গেলাম ব্রিজের ওপারে। যারা চাঁদপুর বা লক্ষ্মীপুরে থাকেন এই স্থানগুলো সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা থাকবে, কারণ আমি একমাত্র এখানেই হরিণা ফেরিঘাটের গাড়ি পাবো, আর এরপর ট্রলারে শরীয়তপুর যেতে হবে আমার। তো যখন আমি ব্রিজের ওপারে গিয়ে সিএনজিতে উঠেছি, খেয়াল করলাম একটু দূরে রেল লাইনের রাস্তায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। এই সিএনজি স্ট্যান্ড রেল লাইনের পাশেই, তাই আমি স্পষ্ট ওনাকে দেখতে পেয়েছি। কিন্তু আমি এই ভেবে অবাক হলাম, ওনাকে তো হাজীগঞ্জ ফেলে এসেছি, এত দূর আমার আগে উনি কিভাবে আসবেন? এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে লোকটি আমার কাছে এসে সেই নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি অবাক হয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। এত দূর আসতে আসতে আমার কাছে খুচরো টাকাও হয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে তড়িঘড়ি করে ওনাকে একটা 10 টাকার নোট দিলাম। উনি টাকাটা নিয়ে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছেন। এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়ায় ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করে হরিণাঘাটের উদ্দেশ্যে। ব্রিজের এপার থেকে হরিণাঘাট অবধি পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটার কথাই ভেবেছি। উনি আমার মস্তিষ্কে যেন জড়িয়ে গেছেন। আমার আগে এত দূর উনি কিভাবে এলেন, এই ব্যাপারটা আমি বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু তখন আমি বুঝিনি সামনে আমার জন্য আরো অনেক বড় বিপদ অপেক্ষা করছে। হরিণাঘাটে নেমে আমি ট্রলার পাইনি। এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়ে গেছে। যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করতে হবে, তাই আর সময় ব্যয় না করে আমি সেই ফেরিতেই উঠে গেলাম। আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন ফেরির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় একটা ভাতের দোকান নয়তো চায়ের দোকান থাকে। যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি, তাই আমি দ্বিতীয় তলায় সেই চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা রং চা দেওয়ার জন্য। এদিকে সিগারেট খাওয়ার বদ অভ্যাস থাকায় একটা সিগারেট ধরাই এবং নিজের ফোন বের করে আমার স্ত্রীকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি,
চ্যাটিং করার মাঝে দোকানি এসে আমাকে চা নিতে বললেন। আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে তাকাতেই দেখি আমার সামনের চেয়ারে সেই বৃদ্ধ লোকটা বসে আছেন। ওনাকে দেখেই আমার গা শিউরে উঠল। এইবার আমার হাত এবং পায়ের গোড়ালি কাঁপাকাঁপি শুরু করে। লোকটিকে চোখের সামনে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না, এই বৃদ্ধ লোক কিভাবে আমার আগে এখানে চলে এসেছেন। একবার আমি ভাবছি উনিও হয়তো শরীয়তপুর যাচ্ছেন, তাই বারবার অলৌকিকভাবে আমার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। আবার ভাবছি জিনভূত নয় তো, কিন্তু জিনও যদি হয় তবে এই ভর দুপুরে এইভাবে আমার পিছু নিবে কেন? সত্য মিথ্যা এবং অদ্ভুত সব ভাবনার মাঝে আমি যেন ডুবে যাচ্ছিলাম। তখনই দোকানি আমার ঘোর ভাঙিয়ে বলল, ভাই চাকি খাইবেন না নাকি? হঠাৎ ওনার গলার স্বর শুনে আমি দোকানের দিকে তাকালাম। ফোন পকেটে রেখে চায়ের কাপ হাতে নিতেই দেখি বৃদ্ধ লোকটা এবার আমার দিকে তাকিয়ে আছে। আমার কিছু বলার নেই, কিন্তু কেন যেন ওনার চোখ থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। তবে এইবারও উনি হাত বাড়িয়ে সেই গম্ভীর এবং নরম সুরে আমাকে বললেন, বাবা কিছু টাকা দিবি? ওনার এই কণ্ঠটি যদি আপনারা কেউ শুনেন তবে আমি নিশ্চিত এই স্বর আপনারা কখনো ভুলতে পারবেন না। যেহেতু পরপর 3 বার শুনেছি আমি, তাই ওনার এই স্বর এবং টাকা চাওয়ার ধরনটি আমার মগজে গজগজ করছিল। আমি কি করব বুঝতে না পেরে চায়ের কাপ টেবিলে রাখি এবং পকেট থেকে মানি ব্যাগ বের করতে গেলে দোকানি এসে সেই ভিখারিকে বলে, এই চাচা, এখানেও ভিক্ষা করা লাগেনি? কাস্টমার না নষ্ট করলে আপনাকে শান্তি লাগে না? আমি খেয়াল করলাম দোকানের এমন কথা শুনেও বৃদ্ধ লোকটা আমার দিকে চেয়ে আছেন এবং ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দেয়া। কিন্তু এইবার আমার পাশে দোকানিকে পেয়ে সাহস করেই কৌতূহল বশত বলে বসলাম, চাচা আপনাকে তো আমি হবিগঞ্জ দেখেছিলাম, এরপর ভাঙতি টাকা নাই তাই টাকা দেইনি। এরপর ব্রিজের ওপারেও আপনাকে দেখলাম আর 10 টাকাও দিলাম। আপনি আবার এখানে কিভাবে এলেন? আর কেন টাকা চেয়েছেন? নাকি ভুলে গেছেন যে আমি আপনাকে টাকা দিয়েছিলাম? আমার কথা শুনে দোকানিও দেখলাম এবার অবাক হলেন। এদিকে বৃদ্ধ লোকটা আমার কথা শুনে এবার হাত নামিয়ে নেন আর বসা থেকে উঠে সোজা 2য় তলা থেকে নেমে যেতে লাগলেন। হঠাৎ মনে হলো উনি খুব রেগে গেছেন। আমি তো হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। এদিকে দোকানিও অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই লোক আপনার পিছু নিচ্ছে নাকি? দোকানের কথা শুনে আমি যেন এইবার সাহস পেয়েছি। যদিও এই বৃদ্ধ লোককে আমি ভয় পাচ্ছি নাকি তার কর্মকাণ্ড আমাকে ভয় লাগিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি ভয় অনুভব করছিলাম তখন। এরপর আমি চা খেতে খেতে দোকানিকে বৃদ্ধ লোকটার ব্যাপারে সবটা বললাম। দোকানি আমার কথা শুনে বললেন, আজকাল ধান্দাবাজ বেড়ে গেছে, এই ব্যাটা আপনাকে ফলো করতেছে মনে হয়, আসেন জিজ্ঞেস করি। খেয়াল করেছি আমার সাথে দোকানিও এই রহস্যের সমাধান খুঁজছেন। দোকানির বয়স তেমন বেশি না, বয়স 26 থেকে 30-এর মতো। এরপর আমি এবং দোকানি 2য় তলা থেকে নেমে এলাম নিচে। আমি এর আগেও কয়েকবার ফেরিতে চলাচল করেছি। সবসময় মানুষজন কম হলেও 10-12 জন থাকতো, কিন্তু এইবার শুধু 2টা ছেলেকে দেখলাম। ওদের বাইক আছে, সেই বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি এবং দোকানি নিচে এসে খুঁজতে লাগলাম সেই বৃদ্ধ লোককে, কিন্তু আশেপাশে নেই। এদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলেদের জিজ্ঞেস করলে তারা বলল, কই, অনেকক্ষণ যাবত তো আমরা দাঁড়ায় আছি এখানে, কোনো বৃদ্ধ লোককে তো দেখি নাই। ছেলে দুটার কথা শুনে দোকানি এবং আমি দুজনেই অবাক হলাম বেশ। এইবার আমার মাঝে জিন ভাবটা চেপে বসে। দোকানি আমাকে বললেন, ভাই ট্রাকে চিপা চাপা আছে মনে হয়, হয়তো লোকটা যখন নেমেছে তখন ভাইরা খেয়াল করেনি। দোকানি আমাকে কথাটা বলতে সেই দুটো ছেলে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। আমিও দোকানির কথায় হ্যাঁ সম্মতি দিয়ে ফেরিতে থাকা ট্রাকগুলোর কিনারা চেক করতে লাগলাম। এদিকে ফেরির নিচের সব অংশ চেক করার পর যখন ওনাকে পাইনি তখন বাথরুমেও গেলাম। দেখলাম ওয়াশরুমের দরজা খোলা, ভেতরে কেউ নেই। আমার সাথে এবার যেন দোকানিও পাগল হয়ে যাচ্ছিল। বেশ কিছু সময় নিচে খুঁজে আমরা ওপরে যাই এবং 2য় তলা আর 3য় তলায় ভালোভাবে চেক করি, কিন্তু সেই বৃদ্ধ লোকের দেখা পাইনি। নিরাশ হয়ে দুজনেই ফিরে যাই 2য় তলায়, অর্থাৎ দোকানির দোকানে। আমি বারবার দোকানি বলছি কারণ ওনার নামটা আমার জানা হয়নি।
দোকানির চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পারি উনি ভয় পাচ্ছেন, কারণ বৃদ্ধ লোকের সাথে দোকানি খারাপ ব্যবহার করেছিলেন। কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য বিষয়ে। যদি আমি খারাপ ব্যবহার করিনি, কিন্তু ওই বৃদ্ধ তো আমার পিছুই নিয়েছিল। কেন এসেছিল আর আমাকেই কেন ফলো করলো, এইটা ভেবেই আমি ভয় পাচ্ছিলাম। ঘটনা এখানে শেষ হয়ে গেলে চলতো, কিন্তু ঘটনার শুরু হয়েছে মাত্র। আমার জীবনের কালো অধ্যায় নেমে এসেছিল সেই দিন থেকেই। আমি দোকানিকে বিদায় দিয়ে ফেরি থেকে নেমে যাই। এরপর ফেরি থেকে সোজা চলে যাই ভেদরগঞ্জ। এই অবধি সবটাই অদ্ভুত হলেও ঠিক ছিল, কিন্তু ভেদরগঞ্জ বাজারে নেমে উপজেলা হয়ে যখন আমি এগোচ্ছিলাম, তখন রাস্তার পাশে, অর্থাৎ আমার বাম পাশে, সেই বৃদ্ধ লোকটিকে আমি দেখতে পাই। হাত দুইটা হাঁটুর মাঝে রেখে উনি বসে আছেন। হঠাৎ ওনাকে দেখে আমার বুকের বাম পাশটা কেমন যেন চিনচিন করে উঠল। দিনে দুপুরে এত শত লোকের মাঝেও আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। কিন্তু এখন তো আশেপাশে পরিচিত লোকজনও নেই। মনে মনে ভাবছিলাম, দোকানির সাথে থাকলে এখন ওনাকে ধরতে পারতাম। এইভাবে আজগুবি কিছু ভাবনার মাঝে বৃদ্ধ লোকটা বসা থেকে উঠে যায় এবং আমাকে এড়িয়ে আমি যেদিক থেকে এসেছিলাম সেদিকে চলে যাচ্ছেন। কিন্তু এইবার অনেকটা পার্থক্য ছিল। গত 3 বার ওনাকে খুব কষ্ট করে হাঁটতে দেখেছি, মানে একজন বয়স্ক মানুষ হাঁটুর ব্যথা নিয়ে যেভাবে গুঁজে গুঁজে চলে ওভাবে দেখেছিলাম। এইবার ঠিক উল্টো, একজন যুবক যেভাবে হুট করে বসা থেকে উঠে দাঁড়ায় উনি ঠিক সেইভাবে দাঁড়িয়েছেন, এবং একজন যুবক যেভাবে হেঁটে যাবে তাও অনেক দ্রুত তিনিও ওইভাবে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় ওনার ময়লা মিশ্রিত সেই পাঞ্জাবির একটা আলাদা ঘ্রাণ আমার নাকে এসে লাগে। সেই মুহূর্তটায় আমার কি হয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম না। বোকার মতো ওনার দিকে তাকিয়েছিলাম এবং উনি হাঁটতে হাঁটতে কখনো লোকজনের ভেতরে হারিয়ে যান, আমি খেয়াল করতে পারিনি। এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে আমি যখন শ্বশুর বাড়ি যাই, তখন আমার সম্পূর্ণ ভাবনা জুড়ে এই বৃদ্ধ লোকটা ছিল। বারবার কানে ভেসে এসেছিল সেই শব্দটা, বাবা কিছু টাকা দিবি। কোনোভাবে সেদিন শ্বশুর বাড়িতে যে কাজে গিয়েছিলাম তা শেষ করে আবার বিকেলেই রওনা করেছি আমি, এবং ভেদরগঞ্জ ছেড়ে ফেরিতে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট খেয়াল আছে আমি যখন ফেরিতে উঠেছি তখন 5:55 বা 6টা বাজে। সময় একটু এদিক সেদিক হবে। অন্যদিকে যেহেতু 30-40 মিনিটের জার্নি হবে ফেরিতে, তাই স্বাভাবিকভাবেই ওপাশে নামার পর 6:37 বেজেছিল। আমি হরিণাঘাটে নামতেই আমার সিমে একটা কল আসে। কলটা রিসিভ করতেই আমার ছোট ভাই ভয় এবং কান্না মিশ্রিত স্বরে বলে ওঠে, ভাইয়া তুই গত 4 দিন ফোন অফ করে রেখেছিস কেন? জানিস আমরা কত চিন্তা করেছি, বাসায় আসবি কখন? ছোট ভাইয়ের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আজ এই সকালে আমার ছোট ভাই রাসেলকে বিদায় দিয়ে এসেছি, আর সে এখন কল করে বলে 4 দিন আমি ফোন অফ করে রেখেছি। চিন্তার মাঝে আরো একটা চিন্তা ঢুকে যায় মাথায়। এবার আমি প্রচুর ভয় পাই। কি যেন মনে করে আমি ফোনের ডেটা চালু করলাম। তৎক্ষণাৎ আমার মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ আসে। আমার স্ত্রী নিজেই মেসেজ করেছে অনেকগুলো, এবং সেই মেসেজগুলো এমন ছিল আমি নাকি 4 দিন ধরে নিখোঁজ। যার বাসা থেকে আমি এইমাত্র আসলাম, এখনো 4 ঘন্টা হয়নি, সে মেসেজ দিচ্ছে আমি 4 দিন নিখোঁজ ছিলাম। সময়টা যেন আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল। আমি একটু মাথা খাটিয়ে মেসেজের তারিখ চেক করলাম। তখনও আমার মাথা খাটিয়ে কিছু করার মতো অবস্থা ছিল না। তবুও আমি তারিখ চেক করে দেখি আজ দুপুরে আমি আমার স্ত্রীকে যে মেসেজ করেছি তা অক্টোবর 29 তারিখের মেসেজ। এরপর যখন ফোনের শর্ট ক্যালেন্ডারে তাকাই আমি দেখি আজ নভেম্বরের 3 তারিখ। মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। কিভাবে 4 দিন কেটে গেল, তাও 4 ঘন্টার মধ্যেই। একবার ভাবছি আমার ক্যালেন্ডারের সমস্যা, আবার ভাবছি ছোট ভাই কেন কল দিয়ে বলল আমি 4 দিন যাবৎ নিখোঁজ। আমার ভাবনায় আসে সবকিছু আমি স্বপ্নে দেখছি না তো। এত ভাবনার মাঝে ফোন কল আসে আমার। দেখি আমার স্ত্রী কল করেছে। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সে প্রচন্ড রাগ, অভিমান এবং মায়া মিশ্রিত কণ্ঠে বলে, শয়তান, স্বার্থপর, গত 4 দিন কোথায় হারিয়ে গিয়েছেন? আমরা পাগলের মতো খুঁজছিলাম আপনাকে। আপনার আব্বু থানায়ও গিয়েছেন। আপনার ফোন অফ ছিল। একটা কল দিয়েও তো বলতে পারতেন কোনো কাজ ছিলেন। এখান থেকে তো ভালোভাবেই বিদায় দিয়েছিলেন। বাড়ি গিয়ে কল দেওয়ার কথা ছিল, অথচ আপনি গত 4 দিন পুরো নিখোঁজ হয়ে আছেন। কোথায় ছিলেন এই 4 দিন আপনি? বহির কথা শুনে
যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভুলভাল কি আমি শুনছি, নাকি ভুলভাল বলছে আমি বুঝে উঠতে পারছি না। কেন এমন ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছি বারবার। আতঙ্ক এবং হতাশার মাঝে আমি আমার স্ত্রীকে বললাম, কিছু না, আমি তোমাকে সব জানাবো, আগে সব ক্লিয়ার করি। কথাটা বলে আমি ফোন কেটে দিয়েছি। হরিণাঘাট থেকে যখন আমি সিএনজিতে করে ব্রিজের এপারে এলাম, পুরো রাস্তায় শুধু এই ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কে সেই বৃদ্ধ লোক? হুট করে কেন আমার জীবনে এলেন তিনি? ফেরি থেকে কিভাবে উনি গায়েব হয়ে গেলেন? মাঝ নদীতে যদি এইভাবে যাবেনও, কোথায় হারিয়ে গেলেন? কোথায়? সবচেয়ে বেশি ভয় লেগেছে এই কারণে যে ফেরি পার হতে হতে যেখানে আমার 40 মিনিট লেগেছে, সেখানে 4 দিন কিভাবে কেটে গেল। এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আমি, যার উত্তর খোঁজা মুশকিল হয়ে যাচ্ছে। উত্তরই বা খুঁজব কি করে আমি? এই প্রশ্নের কোনো উত্তর মেলে না। সেদিন পুরো রাস্তায় আমি এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে অবশেষে বাড়ি এলাম। সবাই কল দিচ্ছিল আমাকে এবং রিসিভ করলে একটা কথাই শুনতে হচ্ছিল, এই 4 দিন কোথায় ছিলেন? বাড়িতে এসে কাউকে কিছু না বলে আমি সোজা গোসল করতে চলে যাই। বলে রাখি, আমাদের বাড়ির পুরুষেরা যে পুকুরে গোসল করে সেটি মসজিদের সামনে, এবং এই মসজিদ আমাদের বাড়ির গেটের সামনেই। পুকুরে নেমে গোসল সেরে আমি যখন কাপড় বদলাচ্ছিলাম, সেই মুহূর্তে আমার নাকে ওই ঘ্রাণটা এসে লাগে। অর্থাৎ শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সামনে বৃদ্ধ লোকের যে ঘ্রাণ আমি পেয়েছিলাম, ঠিক সেই ঘ্রাণটি এখন আমি পাচ্ছি। রাত প্রায় 9টা বাজে। আমি ঘ্রাণ পেয়ে সঙ্গে সঙ্গে এদিক সেদিক তাকাই, কিন্তু আশেপাশে কেউ ছিল না। এইবার ভয়টা আরো বেশি বেড়ে যায়। আমার বোঝা হয়ে গেছে আমি কোনো জিন ভূতের খপ্পরে পড়েছি, কিন্তু এই অশরীরী আমার পিছু নিল কেন তা আমার জানা নেই। তাড়াহুড়া করে আমি জামা বদলে ফেলি, সাবান নিয়ে সোজা বাসায় এসে পড়ি। পরিবারের সবাই আমার দিকে 2টা নজরে তাকাচ্ছিল। একটা হচ্ছে 4 দিন কিছু না বলে কোথায় ছিলাম, তাও এখন চুপচাপ, তাই রাগ। আরেকটি হচ্ছে 4 দিন পর আমাকে খুঁজে পেয়ে আনন্দ। সবার মুখের অবস্থা দেখে বিষয়টা আমি জানতে পারলেও সত্যটা কাউকে বলছিলাম না। কারণটা আগেই বলেছি, এই বিজ্ঞান যুগে এইসব জিন ভূতের ঘটনা মানুষ হাসাহাসির অংশ হিসেবে গ্রহণ করে, কিন্তু সে হাসে না যার সাথে ঘটে। মা আমাকে খেতে ডাকে, আমি খাবো না বলে বেরিয়ে যাই, কারণ বেশি দেরি করলে যদি বড়সড় ক্ষতি হয়। তাই তখনই একটা হুজুরের সাথে সাক্ষাৎ করি, এবং সেটাই আমার সঠিক মনে হয়েছে। রামগঞ্জের নাম করা সৈকত কবিরাজকে আশা করি অনেকেই চিনবেন। ওনার বাড়ি হাপানিয়া গ্রামে, যা আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা। রাত 9টা 30 মিনিটে আমি একটা রিক্সা ভাড়া করে সৈকত কবিরাজের চেম্বারে যাই, কিন্তু দোকান বন্ধ থাকায় শেষমেশ ওনার বাসায় যেতে হয়। ওনার বাসার সামনে গিয়ে যখন আমি ডাক দিতে যাব, সেই মুহূর্তে উনি ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলতে লাগলেন, তুই তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বের হ, কোনো প্রশ্ন করবি না, এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ কর। কথাগুলো শুনে আমি নিজেকে আরো অসহায় ভাবতে লাগলাম। ওনার কথায় প্রচুর রাগ আর ভয় ছিল। আমি আসার আগেই হয়তো উনি ওনার জিনদের দিয়ে সব জানতে পেরেছেন, কারণ লোকে মুখে শুনেছি ওনার কাছে অনেক জিন আছে। কিন্তু আমার মনে হতে লাগলো এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নেই। কোনো দিকে কোনো উপায় না পেয়ে সেদিন রাতে বাসায় গিয়ে আমি নামাজের বিছানায় পড়ে যাই, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম। ভাবতেও পারছি না 40 মিনিটে আমি 4 দিন কিভাবে পার করলাম। শুনতে হয়তো কারো ভয় লাগবে না, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই বোঝে কতটা ভয় লাগে এখানে। আল্লাহর কাছে এই বিপদ থেকে রক্ষা চাই আমি। অনেকক্ষণ কান্নাকাটি করে নিজের রুমে এসে দোয়া কালাম পড়ে শুয়ে যাই। এদিকে আমার স্ত্রী সহ অনেকে কল দিচ্ছে আমাকে, কিন্তু এই ঘোর আর হতাশা যেন আমাকে বাস্তব জগৎ থেকে আলাদা করে নিল। কারো সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার, কেমন একটা হয়ে গেছি আমি। এইসব নিয়ে ভাবতে ভাবতে এর মাঝেই আমি ঘুমিয়ে যাই। এই ঘুমিয়ে যাওয়ার পর থেকে যদি সব মিশে যেত, যদি ঘুম থেকে উঠে বলতে পারতাম, ইস কি বাজে ছিল স্বপ্নটা, আহা কত সুন্দর হতো সবকিছু। কিন্তু এই কালো অধ্যায় আমাকে সেদিন থেকে আরো বেশি জ্বালাতে শুরু করে। ঘুমের মাঝে আমি সেই বৃদ্ধ লোককে বারবার দেখি। বারবার উনি স্বপ্নে এসে আমাকে বলেন, বাবা কিছু টাকা দিবি, দে না অল্প কিছু টাকা।
এমন স্বপ্ন দেখে আমি লাফ মেরে উঠি। ওনার চেহারা মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরের মাঝে যে ভয়টা আমি পাচ্ছি তার ব্যাখ্যা আমার কাছে নেই। ওনার সেই কণ্ঠস্বর আমার হৃৎপিণ্ড যেন ছিনিয়ে নেয়। তাও একবার না, দুইবার না, পুরো একটা রাতে যদি আমি 10 বার ঘুমাই, 10 বার উঠি, তবে সেই বৃদ্ধ 10 বারই আমার স্বপ্নে এসে আমাকে বলে, বাবা কিছু টাকা দিবি? আমি স্বপ্নটা দেখে লাফ মেরে উঠি। এরপর আবার দোয়া পড়ে ঘুমাই। তখন স্বপ্নে এসে বলেন, বাবা কিছু টাকা দিবি? এই যন্ত্রণা আমার ঘুমানো বন্ধ হয়ে গেছে। ঘুমাতে যেতেও আমি ভয় পেতে শুরু করি, কিন্তু ঘুম যদি না হয় তখন সেই অদ্ভুত ঘ্রাণ আমার নাকে এসে গড়গড় করে প্রবেশ করতে থাকে। অর্থাৎ ঘুম গেলেও অশান্তি, না গেলেও অশান্তি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অবশেষে না পেরে আমি আমার ফ্যামিলিকে সবকিছু জানাই। এরপরে মনে হচ্ছিল আমার ফ্যামিলিকে জানানোর আগেই আমি ভালো ছিলাম। ফ্যামিলিকে বলার পর থেকে আমার সাথে আরো অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঘরের টিনে কেউ ঝড়ে লাথি মারে, মনে হয় টিন এতক্ষণে ভেঙে পড়ে গেছে, কিন্তু যখন আমরা সেই স্থান চেক করি দেখি কোনো আঘাতের চিহ্ন নেই। আমি সেই অদ্ভুত ঘ্রাণ সবসময় পেতে শুরু করছিলাম। ঘর থেকে বের হলেই আমার মাথা ঘুরানো শুরু হতো। তাই বিছানায় প্রতিবন্ধীর মতো পড়ে গেছিলাম আমি। অনেক হুজুর, অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে, কিন্তু তারা বারবার আমার ফ্যামিলিকে তাড়িয়ে দিয়েছে। কেউ সমাধান করতে আসে না। কেন আসে না তা আমাকে কেউ বোঝাতেও পারে না। এইভাবে অনেক দিন কেটে যায়। আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম। গায়ে লাগাতার জ্বর শুরু হয়েছে আমার। মৃত্যুর কবলে হেলে যাচ্ছিলাম দিন দিন। প্রতিদিন রাতে সেই বৃদ্ধ লোকটা স্বপ্নে এসে আমার কাছ থেকে টাকা চেয়েই যাচ্ছে। ভয়ে ঘুম না এলে আমাকে সেই ঘ্রাণ পাগল করে দেয়। এরপর 18 দিন পর সৈকত কবিরাজ আমাদের বাড়িতে আসেন। ওনার মুখে কে এই জিন এবং কিভাবে আমার জীবনের সাথে জড়িয়ে গেছে তা শুনতে পাই আমরা, এবং এইটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যাই। কবিরাজ আমাকে একটা তাবিজ বেঁধে দিয়ে গেছেন যাতে সেই জিন আমার আশেপাশে আসতে না পারে, কিন্তু এই তাবিজ আমাকে শুধু 2 দিন শান্তি দিয়েছিল। এরপর আরও সব ভয়ানক ঘটনা শুরু হয়। শুধু আমার সাথেই নয়, আমার পুরো ফ্যামিলির সাথেই। কি হয়েছিল আমাদের সাথে এবং কে ছিল এই বৃদ্ধ লোক তার সময় করে পরের এপিসোড শুরু হবার আগেই পাঠাবো ইনশাল্লাহ। আজ আর লিখতে পারছি না। পুরো ঘটনা এক এপিসোডে বলা হলে হয়তো ইমেল পড়ার সময় হবে না। গত 9 তারিখে আমি সুস্থ হয়েছি, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখে। জানি না আর কখনো সেই বৃদ্ধ লোক এসে বলবে কিনা, বাবা কিছু টাকা দিবি? জানি না এই সুস্থতা কতদিনের, তবে পরের ঘটনা লেখা অবধি আমি চাইবো আমার ঘটনাটি লিসনারদের পড়ে শোনান। এটি কোনো বানোয়াট গল্প না। লিসনারদের উদ্দেশ্যে সবার মতো আমিও একটা প্রশ্ন ছুঁড়তে চাই। 4 ঘন্টায় কখনো যদি আপনি 4 দিন পার করে দেন, আপনার অনুভূতি কেমন হতে পারে? আজ রামগঞ্জ, লক্ষ্মীপুর। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য, এবং আপনি এত চমৎকার একটা ঘটনা পাঠিয়েছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা পরের ঘটনাগুলোতে যাই। একটি ভিক্ষুক ভিক্ষা করত। সারাদিন ভিক্ষে করে করে যা চাল টাকা জমাইতো সেসব চালগুলো বাজারে বিক্রি করত, এবং ওর সাথে কিছু টাকা যেসব পাইতো ওই টাকা দিয়ে কিছু বাজার করে বাসায় নিয়ে যে খেত। কিন্তু ওই ভিক্ষুকটা অনেক বয়স্ক এবং তার স্ত্রী তিনিও বয়স্ক। 2 বুড়া বুড়ি একটা কুঁড়ে ঘরে থাকার ফলে তারা ভিক্ষা করে জীবনযাপন করত। সেই ভিক্ষুকটা প্রতিদিন ভিক্ষা করে করে এভাবে জীবনযাপন করার ক্ষেত্রে তিনি তার বাড়িতে আসার জন্য একটি কবরস্থানের সাইড দিয়ে আসতে হয়, এবং একদিন হঠাৎ করে ভিক্ষা করতে করতে রাত হয়ে যায়। চালগুলো বিক্রি করে এবং মাছ কিনে নিয়ে আসে। মাছ কিনে নিয়ে বাড়িতে আসার সময় ওই কবরস্থানের পাশে আসার পর এখানে প্রচুরভাবে ঝড় বয়ে যায়। বয়স্ক মানুষ আস্তে আস্তে হাঁটতেছে। এরকম করে যেতে যেতে এক সময় দেখে সামনে কি জানি একটা ব্যাগ ধরে টানে। কেড়ে ওর ব্যাগ ধরে টানে কেন? ঠিক আপনারা জানেন, বয়স্ক একটা মানুষ, তার এরকম করে যদি অত্যাচার করে তাহলে তো পারবে না, কি বুঝতে পারে না। কিন্তু ওই ভিক্ষুকটা বোঝার পরে বাকি ছিল না, সব কিছু বুঝতে পেরেছিল এটা মাছ থাকার কারণে কোনো দুষ্ট জিন এই মাছটা খাওয়ার জন্য এরকম করতেছে।
তখন কি করবে কিছু বুঝতে পারে না, মাছটা দিয়ে ব্যাগটা নিয়ে চলে যায়। যাওয়ার পরে সেই রাতে আলু ভর্তা করে ভাত খায়। খাওয়ার পরে সেই রাতে স্বপ্নে দেখে তুই আমাদের মাছ খাওয়াইছিস, আমরা খুশি হয়েছি এবং এর বিনিময়ে আমরা তোকে কিছু দিতে চাই। তখন ওই ভিক্ষুকটা বলে, তোদের থেকে আমার কিছু দরকার নেই, আমি কিছু নেব না, আমি শুধু ভিক্ষা করে চাউল বিক্রি করে কিছু টাকা জমাচ্ছি, ওর থেকে কিছু টাকা বের করে আমি ছোটোখাটো যে কোনো পরিশ্রমে কাজ হোক না কেন আমি ব্যবসা করব, আমার 2 টাকা ইনকাম হোক, আমি আর ভিক্ষা করতে চাই না। এই মানুষটা খুব ভালো, কেন বাধ্য হয়ে উনি ভিক্ষা করার জন্য রাস্তায় বের হয়েছে। তার ছেলে আছে 2টা, কিন্তু তার ছেলেরা দেখে না, এবং মেয়ে আছে একটা, মাঝে মাঝে তার ওই মেয়েটা একটু খরচ হাট বাজার কিছু দিয়ে যায়। তো এরকম করতে করতে জিন এক সময় তাদেরকে টাকা দেওয়ার জন্য বলে, প্রতিদিন স্বপ্নে দেখায় টাকা দেব, কিন্তু ওই বয়স্ক লোকটা নেয় না। এরকম করতে করতে কিছু টাকাটা জমে যায়। যাওয়ার পরে ছোটোখাটো শাক সবজির মতো ব্যবসা শুরু করে। এরকম করতে করতে জীবনযাপন শুরু করে ওই বুড়ার বুড়ি। ভিক্ষা আর করে না। তারই মাঝে একদিন হঠাৎ করে ওর বাড়ির কর্নারে কি জানি এটা দেখা যায়, অবয়ব সিস্টেম। তখন ওখানে যায়, কে তুমি? তখন ওই জিনটা বলে, তুই আমাকে চিনতে পারবি না, আমি তোকে ঠিক চিনতে পারছি, তুই আমাদেরকে একদিন মাছ খাওয়াইছিলি, তোর 2টা সন্তান তোকে দেখে না, এটা আমাদের কাছে সহ্য হয় না, তোর সন্তানের ক্ষতি করব। তখন ওই বয়স্ক মানুষটা বলল, না, তুই যেটা করিস আমায় কর, তা আমার ছেলেকে ক্ষতি করিস না। দেখুন বাবা মার কি মন, বাবা মাকে দেখে না, যেই সন্তান সেই সন্তানের ক্ষতির জন্য এসেছে একটা জিন, এবং ওই জিনকে বলতেছে, তুই আমার বাচ্চাকে ক্ষতি করিস না, বাবা মায়ের মন উদার, এটা কোনো বলে বোঝানো যাবে না। এরকম করতে করতে এক পর্যায়ে তার একটি ছেলের ছোট বাচ্চা, ঠিক 10 থেকে 12 বছর বয়স হবে, ওই বয়স্ক লোকের নাতি হঠাৎ করে ভুল বকতে শুরু করে, স্বপ্নে উল্টাপাল্টা কি জিনিস দেখে, এবং স্কুলে গেলে স্কুলে কর্নারে একটা মানুষকে দেখে, ওক শুধু ডাকে। ওখান থেকে যখন চলে যায়, হঠাৎ করে এরকম করতে করতে একদিন নিখোঁজ হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। কেমন করে খুঁজবে, কি করবে কিছু বুঝতে পারে না। প্রতিটা বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু সবাই বাড়িতে খোঁজে, পাওয়া যায় না। একসময় মাইকিং করা হয়, প্রিপারিং করা হয়, তাও খুঁজে পাওয়া যায় না। ঠিক 3 দিন পর স্কুল টাইমে ওই কর্নারে ওই বাচ্চাটা ওখানে বসেছিল, এবং ওখান থেকে নিয়ে আসার পর ওই বাচ্চাকে বলতেছে, তুমি কি কিছু খাইছো? বলতেছে, আমি ভাত ছাড়া সবই খাইছি, কিন্তু আমাকে কষ্ট দিয়েছে অনেক, আমাকে ঠিক মতো খাইতে দেয়নি। ওইটা কি আমি জানি না, বিশ্রীর মতো চেহারা, চোখ 2টা বড় বড়, গায়ের দুর্গন্ধ, দাঁত ঝুলে চলে আছে, জিবাগুলো বের করলে রক্তের মতো লালা পড়ে, এবং দেখার পর আমি প্রচুর ভয় করেছি, আমি আর পারতেছি না। তখন ওই বাচ্চাটা অনেক সাহসী দেখে হয়তো বা টিকে আসে। তখন এক সময় এরকম বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে যায়। স্কুলের মাস্টার, স্কুলের ছাত্ররাগুলো তার বাবাকে খোঁজ দেয়, তার বাবা এসে একে নিয়ে চলে যায়, বাচ্চাকে নিয়ে চলে যায়। যাওয়ার পরে হসপিটালে ভর্তি করার পর 2 দিন পর জ্ঞান ফিরে আসে, হালকা সুস্থর মধ্যে চলে আসে। স্কুলে আর যাইতে দেয় না, বাসায় রেখে দেওয়ার পরে রাতে স্বপ্নে ওই বাচ্চাটা উল্টাপাল্টা কথা বলে, আমি কাউকে ছাড়বো না, আমি সবাইকে মেরে ফেলে দেবো, কেউ আমাকে আটকাইতে পারবে না। তখন এরকম করার পরে বাচ্চাটার মা দোয়া দরুদ করে ফু দেয়, একটুর পর ঠান্ডা হয়ে যায়। কিন্তু ফজরের আজানে একটু আগে বাচ্চাটা উঠে চলে যেতে শুরু করে। হঠাৎ করে তার মা দেখে তার বাচ্চা নেই। উঠার পরে দেখে দরজা খোলা, বাহিরে দেখে এক কন্যার দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে কার জনের সাথে কথা বলতেছে। তখন এক সময় হঠাৎ করে ফজর আজান দেয় এবং ওই বাচ্চাটা থেমে যায়। তখন তার মাটা বাচ্চাকে নিয়ে চলে আসে, বলছে, তুমি কার সাথে ছিল বাবা? করছে, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি এখানে কেন আসলাম, কেমনে আসলাম? তাই কে চলে যায়। যাওয়ার পরের দিন দুপুরে দেখে বাচ্চা খেলা করতেছে, বল নিয়ে কার সাথে যেন কথা বলতেছে, হাসি খুশিভাবে কথা বলতেছে। তখন তার মা বলে, কে? বলতেছে, এটা আমার একটা বন্ধু দেখতে খুবই কালো, কিন্তু আমার বন্ধু হয় খুব ভালো। এরকম করে বলার পরে বাচ্চার মা বুঝতে পারে তার ছেলেকে খারাপ কোনো কিছু দৃষ্টি করেছে। তার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। একটা হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর দোয়া করে ফুদাই, বলতেছে মনে হয় কিছু দিকে ভয় করেছে, এই জন্য এরকম সমস্যা হয়েছে। এরকম করার পর বাসায় নিয়ে আসার পর হঠাৎ করে একদিন আবার নিখোঁজ হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না পাওয়ার কারণে ওরা আবার চিন্তায় পড়ে যায়, কোথায় গেল। কিন্তু এই খবরটা তার দাদার কাছে চলে যায়, তার লাতির সাথে এরকম কিছু ঘটতেছে। তখন তার দাদা বয়স্ক মানুষ চলে আসে এবং বেটাকে ফোন দিয়ে বলে, দেখ
তুই আমাদের এখানে চলে আয়, কিছুদিনের জন্য নাতির চিকিৎসা করা হবে। তার ছেলে কথা বলে না, বলতেছে না আমি এখানে চিকিৎসা করব, ওখানে আমি যেতে চাই না। তখন ফোন কেটে দেয়। দেওয়ার পরে ঠিক একদিন পর ওই বাচ্চাকে আবার একটা গাছের মাথার ওপর পাওয়া যায়, গাছের মাথার ওপর বসে আসে। তখন এলাকার মহল্লার মানুষগুলো গাছে উঠে যায়, যাওয়ার পরে বাচ্চাকে নিচে নেমে নিয়ে আসার পরে বাচ্চাকে বলে তোমার কি হয়েছে? বলছিস আমি কিছুই জানি না, আমি বাসায় শুয়ে আছিলাম, হঠাৎ করে এখানে দেখলাম। কি খাইছো তুমি একদিন? বলছি আমি স্বপ্নে ফলমূল খাইছি, আর তো কিছু খাইনি, কিন্তু স্বপ্নে আমার অত্যাচার করছে, আমার ভয়ানক কিছু জিনিস দেখছি স্বপ্নে, আমি দেখি আমাকে মারার জন্য আসতেছে, বলতেছে তোকে আর বেঁচে রাখা যাবে না। তখন বাচ্চাটা ভয় যখন আবার স্বপ্নের মধ্যে অজ্ঞান হয়ে যায়, তখন ওই বাচ্চাটা ঘুম থেকে উঠে দেখে তিনি গাছের ওপর। এখান থেকে পেয়ে নিয়ে আসার পরে খোঁজাখুঁজি শুরু হয়, কোথায় চেষ্টা করবে। একটা হুজুরে খোঁজ পায়, মানে কবিরাজ আর কি, কবিরাজ খোঁজ পায়। ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে কবিরাজ বলে ওই ছেলেকে জিন ধরেছে এবং জিন খুব পছন্দ করেছে, এই জন্য জিন ওই ছেলেকে নিয়ে চলে যায়। ওই জিনই এই ছেলেকে এখন আর ছাড়বে না, ঠিক এরকম করে ধরে থাকবে। তখন কি করবে কিছু বুঝতে পারে না। এক পর্যায়ে যে তার বাবা বলে তাহলে এটা কি কোনো বুদ্ধি নেই? বলে হ্যাঁ বুদ্ধি আছে, ঠিক আপনারা কালকে দুপুরে আমি আপনাদের বাসায় যাব এবং আপনাকে 2টা খাসি, 2টা মুড়ো এবং 10 কেজি মিষ্টি, 10 কেজি গরুর দুধ, এরকম এসব কিছু কিনতে হবে। কিনে রেখে দেবেন, আমার সাহাবি যা নিয়ে আসবে, আমি জিনকে দিয়ে খাওয়াবো। খাওয়ানোর পরে ওদের মাধ্যমে আমি চিকিৎসা করব। বিশ্বাস করার পরে বাসায় যে হ্যাঁ সব কিছু কিনে রাখা দেয়। ওই কবিরাজের চেলা মেলা জেলা আছে, ছেলে যে সব কিছু নিয়ে আসে বাসায়। আসার পরে কবিরাজ চলে যায়। এইসব কিছু নিয়ে এসে কিন্তু ওরা খাবে, বিক্রি করবে, ব্যবসা, মানে ভণ্ড কবিরাজ কিছু থাকে। কিন্তু তিনি বিশ্বাস করেছেন, তার যেহেতু সন্তানের সমস্যা, পরে চলে আসে বাড়িতে। আসার পরে 1 ঘন্টা 2 ঘন্টা ছেলের বাচ্চা হাতে একটু আঘাত করে, এখানে আঘাত করে। আচ্ছা আপনাকে যদি কেউ আঘাত করে অবশ্যই আপনি চিৎকার করে উঠবেন। তখন বাচ্চারা চিৎকার করে ওঠে এবং বলতেছে ঠিক আছে তোকে দেখ আমি কি করি। এরকম করতে করতে একটা বলে সাইডে একটা তার সাহাবিকে বসে রাখে এবং বলতেছে এই সাহাবির মাঝে আমার জিন হাজির করব। তখন ওই সাহাবির মাঝে জিন হাজির করে এবং ওই জিন বলে আমি এই জিনকে আমি নিয়ে এসতেছি আমার মধ্যে, আমি নিয়ে এসে বন্দি করে দেবো। তখন ওই সাহাবির মধ্যে যে জিনটা থাকে, সেই জিনটা অল্প একটু পর বলে হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, আপনারা কথা বলেন। তখন কথা বলাই, বলে হ্যাঁ আমি ছেলেকে দৃষ্টি করেছি, আমি ছেলেকে নিয়ে যাই এবং ওই ছেলেকে আমার ভালো লাগে, একবারে নিয়ে যাব, এখানে রাখবো না। তখন ওই কবিরাজ বলে ঠিক আছে তোরা কিছু করতে হবে না, তোকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। দোয়া দরুদ মন্ত্র কি জানি পরে ফুদাই দেওয়ার পরে চিৎকার করে কাঁদতে কাঁদতে পড়ে যায় অজ্ঞান হয়ে। ওই সাহাবিটা মানে শিষ্যটা পড়ে যাওয়ার পরে ওকে ওখান থেকে তোলার পরে বলে আমার কি হয়েছিল, উল্টাপাল্টা কথা বলে। তখন সবাই বিশ্বাস করছে না ওই জিনটাকে শেষ করে দিয়েছে, মেরে ফেল দিয়েছে। ওই তান কবিরাজের অনেক পাওয়ার। তখন টাকা পয়সা সব কিছু বেশি করে দেওয়ার পরে দিয়ে পাঠায়। এরকম হওয়ার পরে ঠিক 7 দিন পর এই বাচ্চাটার আবার পুনরায় আগের সাথে বেশি সমস্যা শুরু হয়েছে। বাবাকে গাল দেয়, মাকে গাল দেয়, সবাইকে গালি দেয়, বলে তোরা ভালো না, তোরা মানুষের ক্ষতি করিস। বাবাকে বলে তুমি অনেক পাপ করেছো, তুমি আর বাঁচবে না, তুমি শেষ হয়ে যাবে, তোমার সন্তান শেষ হবে, তোমার সংসার শেষ হবে, তোমার বউ শেষ হবে, তোমরা সবাই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এই কিছু বলার পরে বাচ্চাটা মানে বাবাটা অবাক হয়ে যায়। এরই মাঝে হঠাৎ করে ফোন আসে তার বাবার। বাবা বলে শোন আমি সব কিছু শুনেছি, তোর বাচ্চার সমস্যা, উনি কিন্তু আমার লাতি হয়, আমি না হয় ভিক্ষা করতাম, ভিক্ষা করে সংসার চালাইছি, তোরা আমাকে কেউ 1 টাকা দিসনি, বাধ্য হয়ে আমি ভিক্ষা করে কিছু টাকা জমাইয়ে আমি ব্যবসা করে এখন খাচ্ছি তোর মাকে নিয়ে, তোরা তো ভুল করে খোঁজখবর নিস না। কিন্তু আমি কিন্তু তোদের খোঁজখবর নিই, কারণ আমি তোদেরকে জন্ম দিয়েছি, তোরা আমার সন্তান, আমি তোর বাবা। ভালো করে বলতেছি নাতিকে নিয়ে বৌমাকে নিয়ে তুই 2 দিনের জন্য হলেও আমার বাসায় চলে আয়। তখন ছেলেটার মন একটু গলে যায়, যেহেতু চারিদিকটা ক্ষতি হয়, হুমকি আসে। তখন তারা বাবার কাছে চলে যায়। যাওয়ার পরে বাবা বলতেছে তুই আজকে রাত রেস্ট নে, ঘুম পার এবং কাল সকালে উঠে আমরা এক জায়গায় যাব। কোনো কথা বলে না, সবাই ঘুম পাড়ার পর সকালে উঠে বাবা, ছেলে এবং তার ছেলে এবং তার বউ সবাই মিলে বের হয়ে চলে যায় একটি মানুষের কাছে। যাওয়ার পর দেখে ওখানে অনেক মানুষ ভিড় লেগে আসে। তখন ওই বয়স্ক মানুষটা বলতেছে, মানে তার বাবাকে বলতেছে ওই হুজুরের খোঁজ নেওয়ার জন্য বলতেছে, বলেন আমি যাচ্ছি। তখন হুজুরের কাছে যাওয়ার বলতেছে
উমুক নামে একটা মানুষ আছে, আপনার সাথে দেখা করতে চাই। সব কাজ কাম বন্ধ দিয়ে ওই মুরব্বীকে বাসা ঘরের মধ্যে ডাকে নাই, কিন্তু এই হুজুরটা কিন্তু অনেক ভালো বাড়ি ঘর অবস্থাশালী এবং কোন সম্মানের লোক। তার ছেলে বলতেছে কি আমার বাপ ভিক্ষা করতো, এত বড় মানে সম্মান কেমনে কীভাবে দিচ্ছে। বাসায় চলে যায়, যাওয়ার পরে হুজুরটা বলে ওই ছেলেকে বলে, মানে ওই বয়স্ক লোকের ছেলেকে বলে, দেখুন আপনার বাবা অনেক ভালো মানুষ, আপনার বাবা ভিক্ষা করে কিছু টাকা জমিয়ে ওই টাকা দিয়ে আপনার বাবা ব্যবসা করে খাচ্ছে, এর মতো মানুষ হয় না, খুব সৎ মানুষ, ভালো মানুষ। আপনার ছেলেটা কষ্ট দিয়েছেন, এটা আপনারা ঠিক করেননি। হ্যাঁ, আপনার বাচ্চার এত কষ্ট হয়েছে, সমস্যা হয়েছে, অসুখ হয়েছে, এরকম ভোগান্তি অবস্থা অশান্তির মধ্যে আছেন সংসারে নিয়ে, সংসারে হুমকি আসছে, এরই মাঝেও কিন্তু আপনার বাবা কিন্তু আপনার পাশ থেকে সরেনি, কিন্তু আপনি কিন্তু আপনার বাবার পাশ থেকে সরে চলে গেছেন। এসব কিছু বোঝানোর পর ওই বাচ্চাকে মাঝখানে রেখে দেয়, দৌড়াদৌড়ি করতে শুরু করে। ঠিক আধা ঘন্টা পর শরীরের মধ্যে ঝাঁকি দেওয়া ওঠে বাচ্চার, ওঠার পর বলতিছে তুই আমাকে কেন ডাকছিস। তখন ওই হুজুর বলে তুই এই বাচ্চাকে কেন কষ্ট দিচ্ছিস, তুই বাচ্চাকে কি করিস। তখন ওই জিনটা বলে আমি তোকে বলবো না, তা বললে কি হবে, কেন এই পৃথিবীতে যে অন্যায় চলে, অন্যায় হচ্ছে, এসব কিছু বন্ধ করতে হবে, এসব কিছু আপনারা বন্ধ করেন না। আমরা যদি প্রতিবাদ করি জিন হয়ে, তাহলে আপনারা আমাদেরকে মেরে ফেলতে হুমকি দেন, আমাদের বন্দি করার হুমকি দেন, এটা কেমন কথা, আমাদের কি অধিকার নেই আপনাদের মানে যারা কষ্ট পাচ্ছে তাদের পিছনে দাঁড়ানোর মতো আমাকে অবশ্যই আছে, কর্তব্য আছে, দায়িত্ব আছে। তখন হুজুর বলে তুই কেন দাঁড়াবি, মানুষ দাঁড়াবি, তুই জিনের মাঝে দাঁড়াবি। তখন বলতিছে হুজুর বলতেছে তুই হিন্দু না মুসলমান, বলতেছে আমি মুসলমান। কোথায় থাকিস, বলতেছে আমি ওই রাস্তায় ওই জায়গায় কবরস্থানে থাকি। কেন বাচ্চাকে ধরছিস, বলে শিক্ষা দেওয়ার জন্য, আমি কারো ক্ষতি করার জন্য এই বাচ্চাকে ধরিনি। 3 দিন বাচ্চাকে আমি নিয়ে চলে গেছি, কেন নিয়ে গেছি, খোঁজাখুঁজি করবে, শিক্ষা পাবে এবং আপনার কাছে আসে যেন, এই জন্য আমি এভাবে বুদ্ধি করেছি। তখন হুজুর অবাক হয়ে যায়, বলে কে রে আমার কাছে আসবে দেখে ওই জিন এরকম করছে। তখন জিনকে একটু সম্মান দিয়ে কথা বলে, তাহলে তুমি কি চাও সেটা বলো, বাচ্চাকে কষ্ট দিও না, বাচ্চার বাবা কষ্ট পাচ্ছে। তখন ওই জিনটা বলে বাচ্চার বাবাকে তো মেরে ফেল দেওয়া উচিত, কেন বাচ্চার বাবার জন্যে আজকে অবস্থা। বলছে যে সব বিস্তারিত খুলে বলো। তখন ওই জিনটা বলে ওই বয়স্ক মানুষ ভিক্ষা করে, একদিন ভিক্ষা করে মাছ কিনে নিয়ে আসতেছিল বাড়ির তার বউকে নিয়ে খাওয়ার জন্য। আমরা জোর জুলুম করে ওই মাছটা আমরা খাই, খাওয়ার পর ভাবি বয়স্ক একটা মানুষ ভিক্ষা করে আসতেছে, মাছ নিছিল, মাছ নিয়ে যাবেন কি খাবে, দেখি ওরা কি খাচ্ছে। তখন তার পেছনে আমরা চলে আসি, আসার পর দেখি আলু ভর্তা করে ভাত খাচ্ছে 2 বুড়া বুড়ি, তাদের সন্তান আছে। পরে খোঁজ খবর নিয়ে দেখি তাদের মেয়ে কিছু দেয়, কিন্তু সন্তান কিছুই দেয় না, খোঁজ খবর নেয় না। এইরকম একটা ভালো মানুষের এরকম কষ্ট সে তো সহ্য হয় না। এরকম করার পরে যখন আমি 15 দিন পর দেখা দিয়েছিলাম এবং বলেছিলাম তোর বাচ্চার আমরা ক্ষতি করব, তখন বলে আমার সন্তানের তোরা ক্ষতি করিস না। দেখুন একটা বাবা তার সন্তানের জন্য কী না করতে পারে, কিন্তু সন্তান তার বাবাকে ফেলে দিয়েছে, এই জন্য তার সন্তানের ছেলের মাধ্যমে আপনার কাছে এখানে এসেছি, কেন এর অধিকার আছে, ভুল করেছে অনেক। তখন হুজুর বলে ঠিক বলেছেন, কিন্তু সেই বিচার করার দায়িত্ব তো আপনাদের না, এই মাসুম বাচ্চাকে কষ্ট দেওয়া ঠিক হয়নি। বলতেছে বাচ্চাকে আমরা কষ্ট দিইনি, নিয়ে গেছি, একটু ভয় দেখাচ্ছি যেন এরই মাধ্যমে আপনার কাছে আসতে পারি। দেখুন আপনার মাধ্যমে হোক, ওই বাচ্চার বাবাকে বলেন যদি ওই বাচ্চার বাবা ভালো পথে না আসে, যদি বাবা মার দিকে না তাকায়, তাহলে কিন্তু আমরা ক্ষতি করবো ওই বাচ্চার এবং বাচ্চার বাবার। বয়স্ক লোকটা বলে তোরা আমার ক্ষতি করিস না, দেখ আমার সন্তান, আমার লাথি, আমারই বৌমা, আমাকে ভাত দেয় না, কাপড় দেয় না, আমার কোনো দুঃখ নেই, আমি কর্ম করে খাচ্ছি। বিশ্বাস করবেন না, এত বয়স্ক মানুষ যে কাজই করতে পারবে না, বসতে খাওয়া উচিত, অনেক কষ্ট করে ছেলেমেয়েকে লেখাপড়া করাইছে, মানুষ করাইছে, আজকে সেই মানুষটার কত কষ্ট। তখন ওই জিনটা বলে আমাকে আপনি মেরে ফেল দিতে পারেন, আমাকে জবাই করে দেন, আমাকে আগুন দিয়ে পুড়ে দেন, আমাকে বন্দি করে দেন, আমার কোনো আফসোস নেই। আমরা জিন জাতি, আমরা মানুষকে ভয় দেখাই, আমরা মানুষের সাথে করি, কিন্তু সব জিন এক না, সব জিন খারাপ সেটা বড় কথা না। কেন মানুষের মধ্যে ভালো আছে, মানুষের মধ্যেও খারাপ আছে। আমরা জিন জাত, আমরা ভালো আছি, খারাপও আছি। আমার কথা যদি আপনার কাছে খারাপ মনে হয় হুজুর, তাহলে আপনি আমাকে জবাই করেন, আগুন দিয়ে পুড়ে ধ্বংস করে দেন, মেরে ফেলে দেন। তখন হুজুর এক পর্যায়ে যে ওই বয়স্ক বাবার ছেলে খেপে যায়, বলে আপনি মানুষের মধ্যে পড়েন না, আপনি মুসলিম, আপনি বাবা আপনার জন্ম দিয়েছে, একটা জিন হয়ে আপনার বাবার কষ্ট বুঝতে পারছে, কিন্তু আপনি সন্তান হয়ে তার কষ্ট বুঝতে পারেননি। আপনার ছেলের মাধ্যমে
আপনাকে এখানে নিয়ে এসেছে শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি ভুল স্বীকার করেন এবং বাবা মাকে নিয়ে আপনি থাকার সিদ্ধান্ত নেন। কেন আপনাকে বড় করতে অনেক কষ্ট হয়েছে এই বৃদ্ধা বাবার। তখন কী করবে কিছু বুঝতে পারে না। এক পর্যায়ে তার বাচ্চা কান্না করে ওঠে এবং বলে, বাবা আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আজকের পর থেকে আমি তোমার সবসময় খেয়াল রাখবো এবং আমার ছেলে যেমন আমার কলিজা তেমন আপনি আমার বাবা, আপনি বাবা আমার কলিজা, আমার মা আমার কলিজা, আমার ফ্যামিলি আমার কলিজা। আমি আমার ফ্যামিলিকে বুকে আগলে রাখবো, কথা দিলাম। এই কথা বলার পরে ওই জিন বলতেছে, আমাকে এখন কি করবেন আপনারা করতে পারেন, এই পর্যন্ত আমার কাজ ছিল। কেননা প্রতিদিন ভিক্ষা করে যখন কবরস্থানে পাশ দিয়ে আসে, যখন আমরা দেখি ভয় দেখায় কত কি করি, ওই বয়স্ক লোকটা ভয় করে না। কেন তার মনে হয় তার কোনো মৃত্যুর কোনো ভয়ই নেই, তার মনের মধ্যে কোনো ভয় সৃষ্টি হয় না। কেন মনে হয় তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, এই কষ্ট আর সহ্য হয় না, এই জন্য এই সব কিছু করছি। তখন ওই হুজুরটা বলে, তুমি যা করেছো ভালো করেছো। কিন্তু ওই জিনটা আবার বলে, এরই মাঝে এরা একটা ভণ্ডর কাছে চলে গেছিল, যাওয়ার পরে মিথ্যা কোনো কিছু করতে পারে না, মিথ্যি করে অনেক টাকার জিনিস খাইছে, গরু ছাগল মুরগি মিষ্টি এসব কিছু নিয়ে তাদেরকে অর্থের কোনো ক্ষতি করেছে। এই অর্থের ক্ষতিটা করলো ভণ্ডর কাছে, যে ভণ্ড কাজে কোনো লাভ হয়নি। তার বাবার মাধ্যমে যেমন করে হোক না কেন আপনাদের লাইন আমি করে দিয়েছি। এবং ওই হুজুরটা বলে, আপনি ভালো করে কাজ করেছেন, আপনার খুব ভালো লাগছে, আপনি এভাবেই থাকবেন, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। জিনকে বলতেছে হুজুর, যে হুজুরগুলো জিনকে সারানোর জন্য জবাই করে, বোতলবন্দি করে, আগুন দিয়ে পুড়ে ফেলে দেয়, সেই রকম জিনকে সম্মান দিয়ে সম্মান সহিত কথা বলতেছে হুজুর। কেননা জিনের মধ্যেও ভালো আছে খারাপ আছে, এই জিনটা অত্যন্ত ভালো। এবং তারপর থেকে ওই হুজুরকে বলে, আপনি যদি আপনাদের আমাকে যদি মুক্তি করে দেন তাহলে মুক্তি করে দিতে পারেন। কেন আপনার এই বাঁধ থেকে আমি যেতে পারবো না, এই শেকল থেকে আমি বন্দি আছি, এখান থেকে আমার যাওয়ার কোনো ক্ষমতা নেই। কেন আপনি খুব ভালো হুজুর। তখন হুজুর বলে, ঠিক আছে, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবে, তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি আমাকে বলবে, আমি তোমাকে স্মরণ করব, তুমি আমাকে স্মরণ করবে। এক পর্যায়ে হুজুর আর জিনের বন্ধুত্ব শুরু হয়। তখন বলে, ঠিক আছে, আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো, আপনি ভালো, আপনি মানুষের সেবা করেন, আপনাকে খুব ভালো লাগে, অনেক আগে থেকে আপনাকে চিনি, আর এখানে আনার জন্যই আমরা এসব কিছু করেছি। তখন এক পর্যায়ে হুজুর ওই জিনকে মুক্তি করে দেয়, জিনটা চলে যায়, বাচ্চাটা অজ্ঞান হয়ে পড়ে যায়। ওখান থেকে হালকা পানি দিয়ে বাচ্চাকে জ্ঞান ফেরানো হয়। বাচ্চাকে জ্ঞান ফেরানোর পরে বাচ্চাকে জড়িয়ে ধরে তার দাদা, ধরার পর বলতেছিল, তুই এখন কেমন আছিস? বলে, দাদা আমি অনেক কষ্টে ছিলাম, আমি কি করছি আমি কিছু বুঝতে পারি না, আমার শরীর প্রচুর ব্যথা। তখন বলতেছে, বাবা আজকের পর থেকে তোর ব্যথা হবে না ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখ। তখন তার বাবার কাছে যায় বাচ্চা, তার বাবা বাচ্চাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে শুরু করার পরে এরপর থেকে বয়স্ক বাবা মা ওই কুড়ে ঘর থেকে নিয়ে যে তার ছেলের বাসায় রাখে। এবং তার বউ এবং স্বামী দুইজনে তার বাবা মাকে, নিজের বাবা মাও দেখে তার বউ, এবং ওই ছেলেটা তার বাবাকে প্রতিটা মুহূর্তে খোঁজখবর নেয়, সুখে আছে, ভালো আছে, সংসার ভালোভাবে কাটতেছে, কোনো অভাব নেই, তিনজন খেলে দুইজনে খেতে পারবে, ভিক্ষা করে কেন খাইতে হবে? আমাদের মধ্যে বিবেক কাজ করে না, এই বিবেকটাতে সবচেয়ে বড়। হে আল্লাহ, আমাদের তুমি বিবেক দাও, হে আল্লাহ আমাদের তুমি বোঝার মতো তৌফিক দান করো, আমরা যেন সব কিছু বুঝতে পারি, আমরা যেন এসব কাজ থেকে দূরে আসি, বৃদ্ধ বাবা মার পাশে থাকি, এবং বাবা মা আমাদের অনেক মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমাদের খাওয়াইছে। দেখুন, একটা জিনের মাধ্যমে তার ফ্যামিলিটা সুন্দর হয়েছে, বয়স্ক লোকটা কষ্ট থেকে মুক্তি পেয়েছে, জিনটা সার্থক, যেন জিনের আশা পূরণ হয়েছে, এবং তার বাবা মাগুলো সুখে আছে, ভালো আছে। ভুল হলে বুঝতে হবে, বোঝার জন্য একটা না একটা পথ আল্লাহ বের করে দেয়, কিন্তু আমাদের বোঝার মধ্যে যদি ভুল থাকে সেটা আমাদের শুধরে নিতে হবে, মনকে বুঝাইতে হবে, মনকে শক্ত করতে হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করে, এবং এরকম ভালো কাজ যেন করার তৌফিক দান করে। আপনারা যদি আমাদের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, ঘটনা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবেন। কেননা এই ঘটনাটি পুরোটাই বাস্তব। এই ঘটনা ঘটেছে, একটা ফ্যামিলি জয়েন হয়েছে, একটা বৃদ্ধ বাবা মা কষ্ট থেকে মুক্তি পেয়েছে, এই জন্য আপনাদের শেয়ার করলাম। এই ঘটনাটি শোনার পরে আপনার মন একটু হলে গলতে পারে। আমাদের কথা হচ্ছে, আমাদের ইচ্ছা হচ্ছে, আমাদের এই ভিডিওটা দেখে যদি একটা মানুষের মন গলে, একটু হালকা বুঝ আছে, এতে আলহামদুলিল্লাহ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, জানাবেন, এবং আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।